এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBPSC মিসতে নিয়ে আসছি একটি প্র্যাকটিস সেট নিয়ে আসবো, যেটা কি লিডারের বই থেকে দেওয়া। আমরা জানি WBPSC মিসতে নিয়ে আসছে 25খানা অঙ্ক রয়েছে এবং প্রত্যেকটা অঙ্কের জন্য 2 মার্ক অর্থাৎ 50 মার্ক। এই জন্য কি পরীক্ষায় ভালো স্কোর করতে গেলে আমাদের কি অঙ্কতে কি ফুল স্কোর করতে হবে। তাই জন্য অঙ্কটা প্র্যাকটিস করা কি জরুরি, কারণ অঙ্ক আমরা কি করতে হবে স্ট্যাটিক জিকে অন্যান্য কোশ্চেনে কি আমাদের কোনো গ্যারান্টি নেই। তবে আজ কথা না বাড়িয়ে ক্লাস শুরু করছি। দেখো প্রথম অঙ্ক কি রয়েছে। গরু ও হাঁসের একটি গ্রুপে পা এর মোট সংখ্যা মাথার মোট সংখ্যার দ্বিগুণের চেয়ে 24 বেশি, তবে গ্রুপটিতে গরুর সংখ্যা কত তা আমাকে নির্ণয় করতে বলছে। একটা গ্রুপের মধ্যে গরু রয়েছে আর হাঁস রয়েছে। বলছে পায়ের মোট সংখ্যা মাথার মোট সংখ্যার দ্বিগুণ থেকে 24 বেশি। তাহলে আমি ধরলাম গরুর মাথা সংখ্যা কত হবে, যতগুলো গরু অতগুলোই মাথা, তাহলে এক্স। আর হাঁসেরও মাথাও কত হবে, আমি ধরলাম ওয়াই। তার মানে ওয়াইটি কি হাঁস রয়েছে আর এক্সটি গরু রয়েছে, এইটাই তো। তারপরে দেখো গরুর পা সংখ্যা তাহলে কত, এবার লেগ নিয়ে কাজ। গরুর লেগ কত হবে, জানি গরুর 4টা পা, তাহলে এক্সটা যদি পশু হয় একটা 4টা করে লেগ হয়, তাহলে গরুর টোটাল লেগ কত 4x। আর একই রকম ভাবে হাঁসের টোটাল লেগ কত হবে, হাঁসের জানি একটা হাঁসের 2টো করে পা, তাহলে কত 2y গেল। এখন প্রশ্নে কি বলছে সেটা আমাকে দেখতে হবে। বলছে পায়ের মোট সংখ্যা মাথার মোট সংখ্যার দ্বিগুণ থেকে 24। পায়ের মোট সংখ্যা, তাহলে পার্ট গুলোকে আমাকে যোগ করতে বলেছে, যোগ করে দাও 4x প্লাস 2y। এই যে পায়ের মোট সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণ, মাথা কত x প্লাস y, এর দ্বিগুণ থেকে 24 বেশি। এই হলো কন্ডিশন। এখন দেখো এটাকে সলভ করে আমরা কি x এর মান বের করব। তাহলে 4x প্লাস 2y ইকুয়াল টু 2x প্লাস 2y ইকুয়াল টু 24। এই 2y ক্যান্সেল, 4x টা একটা 2x এর পাশে আসতে হবে, 2x ইজ ইকুয়াল টু 24, x ইকুয়াল টু কত 12। তাহলে x আমরা কি ধরেছিলাম হেড, তার মানে এটাই কি গরুর সংখ্যা। আমি জানি মাথা যতগুলো প্রাণীও ততগুলো, তার মানে গরুর সংখ্যা কতগুলি ছিল, x এর মান আমাকে বের করতে হলো। এই জন্য কারণ x আমরা গরুর সংখ্যা ধরেছি আর যতগুলো গরু ততগুলোই মাথা, তাহলে x এর মান আমাদের কত হবে 12। অপশন এ। একই রকম ভাবে আমরা হাঁসের মাথাও বের করতে পারতাম, y এর মান তখন বের করতে হতো। n একটি যুগ্ম সংখ্যা, n ব্র্যাকেটের মধ্যে n স্কয়ার প্লাস 20 হলে সব সময় কোন সংখ্যার দ্বারা এটি বিভাজ্য হবে তা আমাকে বের করতে বলেছে। এই টাইপের সঙ্গে যখন অঙ্ক দেবে সবচেয়ে বেস্ট ওয়ে কি, তুমি এখানে একটা n এর জায়গায় মান পুট করলে, n এর জায়গায় মান আমি কি পুট করব, n কি সংখ্যা বলেছে যুগ্ম সংখ্যা, সবচেয়ে ছোট যুগ্ম সংখ্যার মান বসে করে 0 তো হতে পারে, 0 পরে কি রয়েছে 2, 2 পুট করে দেখি কি হয়। তাই n এর জায়গায় 2 পুট করো, 2 পুট করে কত হয় 2 দোকানে 4 প্লাস কত 20। তাই সংখ্যাটা আসলো কত 2 ইন্টু 24। তার মানে কোন একটা সংখ্যার মধ্যে 24 গুণ রয়েছে, তাহলে এই সংখ্যাটা অবশ্যই কি 24 দ্বারা ভাগ করলে মিলবে। তার মানে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। সপ্তাহের প্রথম 4 দিনের গড় তাপমাত্রা 40.2 এবং শেষ 4 দিনের গড় তাপমাত্রা এত এবং পুরো সপ্তাহের গড় তাপমাত্রা 40.6, চতুর্থ দিনের তাপমাত্রা কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। সপ্তাহ তো 7 দিনে হয়, তার মধ্যে প্রথম 4 দিনের তাপমাত্রা কত এভারেজ, প্রথম 4 দিনের তাপমাত্রা হলো 40.2। তাহলে টোটালে কত হয় 4 দিয়ে আমাকে গুণ করতে হবে, এটা যেহেতু এভারেজ দেওয়া, এভারেজ থেকে টোটাল আনতে গেলে গুণ করতে হবে 4 দিয়ে। 4 দোকানে 8, 0 4 4 0 4 4 16, 160.8। তারপরে বলছে শেষ 4 দিনের গড় তাপমাত্রা, তাহলে দেখো শেষ 4 দিনের গড় তাপমাত্রা কত 41.3, এটা হলো এভারেজ। তাহলে টোটাল করতে গেলে গুণ করবো আবার 4 দিয়ে, 3 4 কত 12, 2 4 4 কি কত 5, 4 4 কত 16। তাহলে 8 দিনের টোটাল তাপমাত্রা কত হলো, যোগ করে দেই, 8 2 কত 10, হাতে হলো 1, 5 থেকে কত 6, 8 2 10, 5 থেকে 6 16 16 32, 326 পয়েন্ট কত 0। এটা হলো 8 দিনের টোটাল তাপমাত্রা টেম্পারেচার টোটাল। তাহলে আমরা জানি পুরো সপ্তাহের তাপমাত্রা দেওয়া রয়েছে 40.6, তার মানে 7 দিনের এভারেজ কত 40.6। তাহলে টোটাল কত হবে 7 দিয়ে গুণ করতে হবে আমাদের, 6 7 কত 42 এর 2
এটা কত 4, 4 7 কত 28, 6 7 42 2, 4 4 7 28, তারপরে বিয়োগ 8টার থেকে যদি আমরা 7টা বিয়োগ করি তাহলে কি একটা বেরোবে। এটাই বলেছি আমরা চতুর্থ দিনের তাপমাত্রা। 10 থেকে 2 বিয়োগ করলে 8, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 12 থেকে 8 বিয়োগ করলে 4, 3 3 শুরু হলো 41.8 হবে আমাদের কি সঠিক উত্তর, অপশন বি। একজন পরীক্ষার্থী একজন শিক্ষককে একটি পরীক্ষায় একজন শিক্ষার্থীকে পাশ করতে মোট নম্বরের 33% পেতে হয়, সে 125 নম্বর পেয়েছে এবং 40 নম্বরের জন্য ফেল করেছে। তাই পরীক্ষার সর্বাধিক নম্বর কততে পরীক্ষা হয়েছিল সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে মোট নম্বরে 33% কি করতে হয়, পাস মার্ক। তাহলে আমি টোটাল মার্কস 100 ধরলাম, তাহলে পাস মার্ক কত হবে, টোটাল মার্কের কি 33%, মানে 33 হলো পাস মার্ক যদি ফুল মার্কস 100 হয়। তার মধ্যে একজন পরীক্ষার্থী কত নম্বর পেয়েছে, 125 নম্বর পেয়েছে, আর 125 নম্বর পেয়ে 40 নম্বরের জন্য ফেল করেছে। পাস করার জন্য তার আরো তাহলে কত নম্বর দরকার ছিল, এক্সট্রা 40-এর। 5 5 4 2 6 1, এটা হলো আমাদের পাস মার্ক, আর এটা পার্সেন্টেজ আকারে। আমি বলতে পারি 33% এর ভ্যালু কত 165, তাহলে 1% এর ভ্যালু কত হবে, 33 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে 5, আর ফুল মার্কস আমাকে যেহেতু বের করতে বলেছে তাহলে 100 এর ভ্যালু আমরা বের করে নিই, তাহলে 500 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। তিনটি সংখ্যার সমষ্টি 98, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3, দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত 5:8, তবে দ্বিতীয় সংখ্যাটি কত আমাকে নির্ণয় করতে হবে। যখন এই টাইপের অনুপাতের অঙ্ক দিয়ে তোমাকে কম্বাইন করতে হবে, প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে রেশিও একটা নিয়ে আসতে হবে। তাহলে প্রথম আমাদের দ্বিতীয়, আর পরেরটা হলো তৃতীয়, আর প্রথম দুটোর মধ্যে কত হয় রেশিও 2:3, আর যেটা ফাঁকা থাকবে এটা লাস্টেরটা বসাবে 3। এই তো দ্বিতীয় তৃতীয়র কত 5, আর এটা কত 8, তাহলে এখানে কি বসবে 5। এবার গুণ করে দাও, 5 দোকানে 10, 3 5 15, 3 8 24, এটা আমাদের যোগ করলে কি হবে টোটাল সাম, টোটাল সাম যোগ করতে হবে আমাদের। তাহলে কত হয় 5 4 কত 9, আর 2 2 4, 49 হলো আমাদের টোটাল সাম। এই টোটাল সামের ভ্যালু দেওয়া রয়েছে 98, তাহলে আমি লিখতে পারি 49 এর ভ্যালু 98। তাহলে 1 এর ভ্যালু কত 2, কার মান বের করতে সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। দ্বিতীয় সংখ্যাটি কত, দ্বিতীয় সংখ্যাটি আমাদের কত হয়েছে 15, তার মানে 15 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 15 এর ভ্যালু কত 15 দোকানে 30 হবে সঠিক উত্তর, অপশন বি। এক ব্যক্তি 1 টাকায় 2টি হারে কিছু ডিম ক্রয় করে এবং 2 টাকায় 3টে সমান সংখ্যক ডিম ক্রয় করে, সমস্ত ডিম সে 3 টাকায় 5টি হারে বিক্রয় করে, তার লাভ ও বা ক্ষতির হার কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো প্রথমে কি বলছে 1 টাকায় 2টি হারে কিছু ডিম ক্রয় করে, মানে দুটো ডিমের সিপি কত টাকা 1 টাকা। তাহলে আমি এখানে বলতে পারি একটা ডিমের সিপি কত 1/2 টাকা, এটা হলো ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন বলেছে কি 2 টাকায় 3টি হারে, তাহলে 3টার সিপি কত 2 টাকা, তাহলে একটার সিপি তাহলে কত হবে 2/3 টাকা। টোটালে যদি সাম করি প্রথমটার সঙ্গে দ্বিতীয় হলে কত হবে, দুটো সিপি বাড়াবে, দুটোর সিপি তাহলে কত 1/2 প্লাস 2/3। এখন এদের লসাগু করতে হবে 6, 3 দোকানে 6, 3 দোকানে 6 4, তাহলে কত হলো 7/6, 3 দোকানে 6 3, 3 দোকানে 6 4, 7/6। তাহলে একটার সিপি কত 7/12, দুইটা নিচে এসে গেল গুণ হয়ে গেল 12, এটা হলো একটার সিপি। আমরা একটার এসপি বের করে নিই। আবার দেখো সমস্ত ডিম সে 3 টাকায় 5টি হারে বিক্রি করে, তাহলে 3 টাকায় 5টি হারে 5টি বিক্রি করে 3 টাকায়, তাহলে একটি বিক্রি করে কত টাকায় 3/5 টাকায়। এটা হলো একটার এসপি বাড়ালো। আমাদের এখন লাভ ক্ষতি এখান থেকে বের করতে হবে, আমরা রেশিও আকারে করব। তাহলে সিপি আর নেব কি এসপি, তাহলে সিপি আমাদের কত 7/12, আর এসপি আমাদের কত 3/5। এবার দেখো এটাকে সিম্পল ফিগারে আনার জন্য কি কোনাকুনি গুণ করে দিই, তাহলে 5 7 35, 3 12 36, এটা আমি এখানে করছি, জায়গা নেই এখানে। সিপি
আর এসপি। 5 7 35, 3 12 36, সিম্পল ফিগারে নিয়ে আসলাম অনুপাত। এখন থেকে এখান থেকে আমরা কি লাভ বা ক্ষতির হার বের করি। দেখো সিপি আমাদের কত বের অনুপাত আকারে 35 আর এসপি আমাদের কত 36, তার মানে কি সিপিটা কম আর এসপিটা বেশি, তার মানে লাভ হলো, লাভ করলে কত টাকা হলো 1 টাকা। এই যে ডিফারেন্সটা 1 টাকা। এই লাভের হার আমরা কার উপরে বের করি, সবসময় ক্রয় মূল্যের উপরে বের করি। তাহলে 1 আমাদের ক্রয় মূল্য কত 35 আর পার্সেন্টেজ বের করার জন্য 100 দিতে হবে। তাহলে দেখো এটাই হবে অ্যান্সার 100/35। একটু কাটাকাটি করে দাও, 5 20 100, 5 7 35, 20/7। তাহলে 7 এত পার্সেন্ট কি হলো দেখো, সিপি কম আর এসপি বেশি, তার মানে লাভ হলো, তার মানে এত পার্সেন্ট প্রফিট। তাহলে 20/7% প্রফিট। তাহলে অপশন এ। 7 দোকানে 14 আর 6 কত 20/7%। নেক্সট অঙ্ক কি বলেছে, 1000 টাকার 5% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরে মূলধনের পরিমাণ কত হবে তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে প্রিন্সিপাল কত 1000, আর এই যখন টাইপের অঙ্ক দেবে অর্ধবার্ষিকী হারে, তখন আমাকে দুটো জিনিসকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, একটা হলো টাইম, একটা হলো রেট অফ ইন্টারেস্ট। তাহলে টাইমটা কত হবে, যদি 1 বছরের কেস হয় তাহলে 6 মাস অন্তর, তাহলে একটা 6 মাস আবার কি 6 মাস, তার মানে টাইম আমাকে কত নিতে হবে 2, মানে 2 ইয়ার হিসাবে কাজ করতে হবে। এইভাবে গেল। আর কত নিতে হবে, যেহেতু অর্ধবার্ষিকী বলেছে তাহলে 5 কে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে আর আমাকে কত নিয়ে কাজ করতে হবে 5/2%। 5/2% কে যদি আমরা সিম্পল ফিগারে বানাই ভগ্নাংশ, তাহলে 1/100 মানে 1/40 হবে, 1/40। এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে 1 বছরের মূলধন, 1 বছরের মূলধন কত ছিল, মানে মূলধন মানে এখানে 1 বছরের কি অ্যামাউন্টটা কত হবে সেটা বের করতে বলছে, আসলে সুদে আসলে কত হবে। তাহলে কত করি, কম্পাউন্ড ইন্টারেস্ট 1 বছর 2 বছর, এই যে 2 বছরের কেস দুইবার লিখে নিলাম। প্রিন্সিপাল কত 1000, তাহলে প্রথম বছরের ক্ষেত্রে তাহলে ইন্টারেস্ট কত 5/2%, আর 5/2% মানে আমি যদি 1/40, তাহলে 1000 কে 1/40 দিয়ে গুণ করবো, তাহলে ফার্স্ট বছরের ইন্টারেস্ট বাড়াবে। তাহলে 0 0 কাটো, 4 5 100, একবারে 25। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রেও কি হবে, এই তো প্রিন্সিপালের উপরে হবে, আবার যা ইন্টারেস্ট পেলাম এর উপরে কি হবে, কত পার্সেন্ট দিতে হবে 5/2%। তাহলে কত 1000 এর কত পার্সেন্ট করবো 5/2%, তাহলে ক্যালকুলেশন কিন্তু আগেই করা হলো, সেটা 25ই হবে। আর নেক্সট কেসে আবার কি হবে, এই 25 এর উপরে 5/2%, ঠিক আছে 25, এটা হলো কি 25/2, 5/2%, পার্সেন্ট হলে এখানে কি হবে 100 হলে 1/40 করে দাও, ঝামেলা শেষ, 1/40। এই হলো ক্যালকুলেশন। এই টোটালটা যদি আমরা যোগ করি তাহলেই আমাদের কি বেরোবে, টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট। কিন্তু আমাদের সুদে আসলে বের করতে হবে। টোটাল কোম্পানি কত হলো 25 25 50, 50 এটা বলে 50 পয়েন্ট কি হবে সামথিং আসবে, 5 5 25, 5 8 40, তাহলে যদি এখানে 0 ধরি 6 8 48, মানে 0.625 সামথিং আসবে, 50 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে। তাই এটা আমাদের কি বেরোলো, এটা আমাদের বেরোলো কম্পাউন্ড ইন্টারেস্ট। আমাদের দরকার কি অ্যামাউন্ট দরকার, অ্যামাউন্ট মানে কি বলছি প্রিন্সিপালের সঙ্গে এই কম্পাউন্ডটা যোগ করতে হবে। প্রিন্সিপাল কত ছিল 1000, তার সঙ্গে 50.65 যোগ করবো, তাহলে কত হবে 1050.625 সামথিং। তাহলে এখানে দেখো এটা অ্যান্সার কোথাও রয়েছে কাছাকাছি, সেটার উপরে নিতে হবে, তার মানে অপশন সি হবে কারেক্ট, 1050। 60 কেজি একটি সংকর ধাতু এ এর সঙ্গে 100 কেজি সংকর ধাতু বি এর সঙ্গে মেশানো হলো। এ সংকর ধাতুতে সীসা ও টিনের অনুপাত 3:2, বি সংকর ধাতুতে টিন ও তামার অনুপাত 1:4। তবে নতুন সংকর ধাতুতে টিনের পরিমাণ কত তা আমাকে নির্ণয় করতে বলছে। তার মানে একটা সংকর ধাতু রয়েছে, সেটা কি এ একটা সংকর ধাতু যার পরিমাণ কত 60 কেজি। এ সংকর ধাতুতে কি কি উপাদান রয়েছে, এ সংকর ধাতুতে রয়েছে কি, এ সংকর ধাতুতে রয়েছে সীসা আর টিন। আচ্ছা এখানে রয়েছে সীসা আর টিন, সীসাকে আমি এস অক্ষর দ্বারা ডিনোট করলাম আর টিনকে আমি টি অক্ষর দ্বারা ডিনোট করলাম। কত অনুপাতে 3:2 অনুপাতে। তাহলে এখান থেকে আমি বের করতে পারবো এইখানে কতটুক সীসা রয়েছে 60 কেজির মধ্যে আর কতটুক টিন রয়েছে, টোটাল কত 3 2 কত 5, আর 5 হলো আমাদের টোটাল, 5 এর ভ্যালু কত, তার মানে টোটাল 60, তাহলে 1 এর ভ্যালু কত হবে 12, তাহলে 3 12 36 গুণ করে দাও, 12 দোকানে 24। আমরা পেয়ে গেলাম কতটুক সীসা রয়েছে কতটুক টিন রয়েছে 60 কেজি এর মধ্যে। এবার সেকেন্ডটা কি, আরেকটা রয়েছে বি প্রকার, সেখানে কিসের কিসের অনুপাত দেওয়া রয়েছে সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। বি সংকোচিত টিন আর তামার অনুপাত, কিন্তু টিন আর তামাকে আমি টিনকে টি ধরি আর তামাকে আমি সি ধরে দিলাম।
এই দুটোর অনুপাত দেওয়া রয়েছে কত 1:4 গেল। আর বি সংকর ধাতুতে ম্যাটেরিয়াল কতটুকু রয়েছে 100 কেজি, এই যে 100, তার মানে 100 কেজির মধ্যে কতটুকু টিন আর কতটুকু তামা রয়েছে তা আগে বের করে দিয়ে কি টোটাল করবো। 4 একে 5 4 একে 4 আর 1 যোগ করলে 5, এটাই টোটাল। তাহলে 5 এর ভ্যালু 100, তাহলে 1 এর ভ্যালু 20, তাহলে টিন কত রয়েছে 20 আর কপার কত রয়েছে 4 × 20 80। আমাকে এবার কি বলছে নতুন সংকর ধাতুতে টিনের পরিমাণ কত তা আমাকে বের করতে হবে। টিনের পরিমাণ মানে কি এই দুটোকে মিক্সচার করা হলো, মিক্সচার করলে টিনটা কতটুকু হবে, তার মানে টিন আমাকে যোগ করতে হবে। তার মানে 20 আর 20 কত 40 আর 4 44 হবে সঠিক উত্তর, অপশন বি। এবিসি একটি ব্যবসায় 1:2:3 অনুপাতে বিনিয়োগ করে তাদের সময়ের অনুপাত 1:2:3 হলে তবে লাভ কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এ বি সি এখানে ইনভেস্টমেন্ট করলো, এটাই আমাদের অ্যামাউন্ট। অ্যামাউন্টের অনুপাত কত রয়েছে 1:2:3 আর টাইমের অনুপাত দেওয়া রয়েছে কত 1:2:3। আমরা জানি প্রফিট ইকুয়াল টু কি হয় অ্যামাউন্টকে টাইম দিয়ে গুণ করলেই আমরা কি করি প্রফিট বের করি। কারণ কি তোমার টাকা কারোকে ইনভেস্ট করে টাকাটা কত সময় করে খাটবে তার উপর ডিপেন্ড করবে কতটা কি প্রফিট হবে। এই হলো কেস। তার মানে আমাকে প্রফিটের রেশিও যেহেতু আনতে বলেছে তার মানে অ্যামাউন্টকে আমাকে টাইম দিয়ে গুণ করতে হবে। এক পক্ষে 1, 2 দোকানে 4, 3 তিরিখে 9, তাহলে 1:4:9 হবে সঠিক উত্তর, অপশন এ। 8 জন ব্যক্তি একটি কাজ 5 দিনে করে কাজটি 10 দিনে শেষ করতে কতজন ব্যক্তির প্রয়োজন হবে, ওই অঙ্ক। 8 জনে একটি কাজ করে 5 দিনে, তাহলে একজনের সময় কি লাগবে বেশি লাগবে, যেন গুণ। তাহলে বলছে 10 দিনে কাজটি শেষ করতে কত সময় লাগবে 5, 2, 4, অপশন বি। একটি চৌবাচ্চা পূর্ণ করতে এ নলের যত সময় লাগে বি ও সি এর একই সময় লাগে। এ ও বি নল একসঙ্গে 9 ঘন্টা 36 মিনিটে, সি নল 48 ঘন্টায়, তবে চৌবাচ্চাটি পূরণ করতে বি নলের কত সময় লাগবে তা আমাকে বের করতে বলেছে। কারণ ফার্স্ট কন্ডিশন কি দেওয়া রয়েছে এ নলের টাইম ইজ ইকুয়াল টু বি ও সি নলের টাইম, যতটুকু সময় লাগে সেই সময় একটা রিলেশন দেওয়া রয়েছে ইকুয়াল টু গেল। তারপরে কি এ ও বি নল এ আর বি দুটো নল একসঙ্গে কত ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করে 9 ঘন্টা 36 মিনিট, ঘন্টায় আমরা ট্রান্সফর্ম করে নেই 36/60, 6 6 36, 6 10 60 আর যাবে 2, 3 দোকানে 6 5, তাহলে কত হয় 5 নং 45 আর 3 কত 48, তাহলে 48/5 ঘন্টা, এই হলো কেস। তারপরে কি সি নলের কত সময় লাগে 48 ঘন্টা। এখান থেকে আমরা বের করব টোটাল ইউনিট কাজ। টোটাল ইউনিট কাজ করতে গেলে কি করতে হবে উপরে যে রয়েছে ভগ্নাংশ ফর্মে উপরেরটা নেব আমরা 48 আর এই 48 লসাগু করব, সেটা কত হবে 48 হবে। এটা আমাদের হলো টোটাল ইউনিট কাজ। আমাদের দরকার কি এফিসিয়েন্সি দরকার, কার এ প্লাস বি এর এফিসিয়েন্সি আর সি এর এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি বের করতে হলে কি করতে হয় এই যে টোটাল ইউনিট কাজ রয়েছে তাকে এই যে টাইম দিয়ে ডিভাইডেশন করতে হবে, ভাগ করলে কত হবে 48/48/5, তাহলে 5 হবে। পরেরটা 38/38 করলে কত হবে 1 হবে। এতটুকু ক্লিয়ার। তারপর এবার দেখি কি বলছে, তবে চৌবাচ্চাটি পূর্ণ করতে বি নলের কত সময় লাগে। আমাদের কন্ডিশন কি দেওয়া রয়েছে এ ইকুয়াল টু বি প্লাস সি, তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো এ প্লাস বি প্লাস সি, এদের টোটাল এফিসিয়েন্সি সেটা কত 5 একে 6। আবার দেওয়া রয়েছে বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ, তাহলে বি প্লাস সি এর জায়গায় আমরা কি বসাতে পারি এ বসাতে পারি, তাহলে 2a এখানে এফিসিয়েন্সি বাড়াচ্ছে ইকুয়াল টু কত 6, তাহলে এর এফিসিয়েন্সি তাহলে কত হলো 2, 3 দোকানে 6। আমাদের কার টাইম বার করতে বলছে বি এর টাইম, তাহলে বি এর এফিসিয়েন্সি আমাকে বের করতে হবে। আমরা আবার জানি a প্লাস বি টোটাল এফিসিয়েন্সি হলো 5, তাহলে a প্লাস বি থেকে যদি এর এফিসিয়েন্সি বিয়োগ করি তাহলে বি এর এফিসিয়েন্সি, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে 5 - 3 ইজ ইকুয়াল টু 2। এখন থেকে আমরা বি এর টাইম ইজিলি বের করে দিতে পারবো। তাহলে টোটাল ইউনিট কাজ কত ছিল 48 আর বির এফিসিয়েন্সি কত 2, তাহলে 24 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। বার্ষিক কত শতাংশ হারে 10 বছরের সরল সুদ মূলধনের 2/5 হবে। সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। দেখো যখন এই টাইপের অঙ্ক দেবে তখন লক্ষ্য করো কি দেওয়া রয়েছে সরল সুদ মূলধনের 2/5, তখন মূলধনের যার সঙ্গে র আছে সেটাকে ধরবো, তাহলে আমি প্রিন্সিপালকে 5 ধরবো নিচেরটা হরটা,
গেল। তাহলে সরল সুদ কত হবে? 2 হবে, কারণ কি 5 × 2/4, 5 5 কাটা যাবে, তাহলে 2। টাইম কত? 10। আমাদের ফর্মুলা কি? সিম্পলি I = PTR/100। তাহলে I এর মান কত পেলাম? ধরেছি 2, P কত 5, T কত 10 × R/100। এটা কাটা, 5 দোকানে 10। তাহলে R = কত পার্সেন্ট? 4%। অপশন এ। একটি নৌকার গতিবেগ স্থির জলে ও স্রোতের গতিবেগের একটি নৌকার গতিবেগ আছে, নৌকার গতিবেগ আর স্থির স্রোতের গতিবেগের অনুপাত 36:5। স্রোতের অনুকূলে নৌকাটি এত সময় নেয়, তবে ফিরে আসতে কত সময় লাগবে? তার মানে আমাদের কিসের গতিবেগ দেওয়া রয়েছে? নৌকার গতিবেগ দেওয়া রয়েছে, আর স্রোতের গতিবেগের রেশিওটা দেওয়া রয়েছে, সেটা কত? 36:5। আমরা এখানে দরকার কি? স্রোতের অনুকূল মানে ডাউন স্ট্রিম, আর প্রতিকূল মানে কি? আপ স্ট্রিম। দুটো স্ট্রিমের কি, তার মানে কি স্রোতের অনুকূলের গতিবেগ আমাকে বের করতে হবে, আর প্রতিকূলের গতিবেগ বের। অনুকূলের গতিবেগটা আমরা বের করি, অনুকূলের গতিবেগ মানে কিভাবে বের করবো? বোটের স্পিড আর কি স্রোতের স্পিড যোগ করবো। তাহলে 36 আর 5 যোগ করলে কত হয়? 41। আর প্রতিকূল কি? বিয়োগ করতে হবে, বোট মাইনাস স্টিম। 36 থেকে 5 বিয়োগ করে 31 গতিবেগ পেয়ে। আমরা জানি গতিবেগের সঙ্গে টাইমের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। টাইমের রেশিও কত হবে? 31, এটা হবে কত? 41। গেল। তারপরে কি? স্রোতের অনুকূলে নৌকাটি এত সময় লাগে, মানে ডাউন স্ট্রিমের ক্ষেত্রে টাইম প্রোভাইডেড, সেটা কত? 5 ঘন্টা 10 মিনিট। তাহলে এটাকে আমরা মিনিটে কনফার্ম করি, তাহলে কত হয়? ঘন্টাকে মিনিট মানে 7 দিয়ে গুণ করবো, 5 6 কত? 5 6 কত? 60 দিয়ে গুণ করে 300, তার সঙ্গে 10 যোগ করো, 310 মিনিট। এটা কি হলো আমাদের ডাউন স্ট্রিমের টাইম। আর ডাউন স্ট্রিমে আমাদের টাইম কত বের করলাম? 31। তাহলে আমি বলতে পারি 31 এর ভ্যালু 310 মিনিট। তাহলে 1 এর ভ্যালু তাহলে কত? 10 মিনিট। কি বের করতে বলছে? আপ স্ট্রিমের টাইম, তার মানে 41 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে হবে 410 মিনিট। এখন দেখতে হবে কোনটা তোমার অপশনে রয়েছে। 410, তাহলে 6 দিয়ে গুণ করলে 5 6 30, 300 আর 340, 6 দিয়ে করলে কত? 360। আচ্ছা, এটাকে আগে ভাগ করে দিই, তাহলে ঝামেলা শেষ। 60 দিয়ে ভাগ করি, তাহলেই তো মিনিটে এসে যাবে। 6 6 36, 7 দিয়ে বেশি, 360। 0 0, 11 থেকে 6 বিয়োগ করলে 5, তাহলে 6 ঘন্টা 50 মিনিট হবে আমাদের সঠিক উত্তর। অপশন সি। এই মিনিটটাকে ঘন্টা মিনিটে আমরা বের করলাম, 6 ঘন্টা। দুটি সংখ্যার যোগফল 16, তাদের গসাগু 27 হলে সংখ্যা দুটি কি কি? এই টাইপের অঙ্ক সবচেয়ে বেস্ট হয়ে কি অপশন দিকে নজর দেওয়া। দেখো তো অপশন টেস্টগুলো কি রয়েছে। সংখ্যা দুটির যোগফল 16 হতে হবে, তার মানে ইউনিট যেটা যোগ করো 9 7 কত? 16। হ্যাঁ, হতে পারে। 8 8 যোগ করলে 16, সেটাও হতে পারে। কিন্তু 9 আর 1 যোগ করলে 10 হয়, ইউনিট দিতে 0 আসছে, মানে সি নম্বর অপশন কোনোদিনই সম্ভব না। বি নম্বর দেখো 4 আর 2 যোগ করলে কত? 6। আবার একটু লক্ষ্য করো দেখি, 194 এর সঙ্গে যদি 162 যোগ করে নিশ্চয়ই 216 চেয়ে কি বেশি হবে? 300 হচ্ছে পার হয়ে যাবে, 150 যোগ করলে 300 হয়। তার মানে কি ডিও আমাদের হবে না, হয় অপশন এ হবে, নয় অপশন বি হবে। আরেকটা যদি একটু লক্ষ্য করি, আবার তাদের গসাগুটা কত দেওয়া রয়েছে? 27। তাহলে 108 আর 108 এ যদি গসাগু করি, সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে দুটোকে ভাগ যায়? তাহলে 108। তাদের গসাগু তাহলে কত হয়? 108। তাহলে এটাও কোনোদিনও সম্ভব না। তার মানে আমাদের অ্যান্সার কি হবে? অপশন এ। যোগ করো এবং এদের গসাগু করে দেখবে কি আসবে? 27 কে 189 ভাগ যাচ্ছে, 7 7 49 এর 9, 7 চলছে 18। অপশন। এক ব্যক্তি বর্তমান বয়স তার পুত্রের বয়সের 3 গুণের থেকে 3 বছর বেশি। 3 বছর পরে ব্যক্তিটির বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণের থেকে 10 বছর বেশি, তবে ব্যক্তির বয়স কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। এক ব্যক্তির বর্তমান বয়স, আচ্ছা, এক ব্যক্তিকে আমি এফ ডিনোট করলাম, তার সন ছেলেকে আমি এস অক্ষর দিয়ে ডিনোট করলাম। এক ব্যক্তির বর্তমান বয়স তার পুত্রের বয়সের 3 গুণ থেকে 3 বেশি। আচ্ছা, পুত্রের বয়স যদি আমরা এক্স ধরি, তাহলে বাবার বয়স কত হবে? 3x + 3। এখন কি বলছি? 3 বছর পর, তাহলে বাবার সঙ্গেও 3 যোগ করব, ছেলের সঙ্গেও 3 যোগ করব, তাহলে কত হয়? 3x + 6। ছেলের সঙ্গে যদি আমরা 3 যোগ করি, তাহলে কত হবে? x + a। 3 বছর পরের বয়স বের করে দিলাম। তারপরে কি বলছে? ব্যক্তিটির বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ থেকে 10 বেশি। তার মানে ব্যক্তিটির বয়স তার পুত্রের বয়সের, এই যে পুত্রের বয়স তার কয় গুণ?
দ্বিগুণ তার থেকে 10 বেশি, হলো কন্ডিশন। এখান থেকে x এর মান বের করবো, তাহলে ক্যালকুলেশন করে দাও। 3x এখানে কত 2x, এই পাশে আসলে খালি x হবে, তাহলে 3 দোকানে 6, 3 দোকানে 6 আর 6 আর 10 16, 3 দোকানে 6 আর 10 16 -6, তাহলে x এর মান কত দাঁড়ালো 10। ক্লিয়ার? আমরা এখান থেকে x এর মান বের করে দিলাম, সেটা কত দাঁড়ালো 10। কি বের করতে বলছে? ব্যক্তিটির বর্তমান বয়স কত, তাহলে প্রেজেন্ট বেস কত ছিল, এটাই আমাদের প্রেজেন্টে, তার মানে 3x প্লাস 3 এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে কত হয় 3 10 30 আর যোগ 3 তাহলে 33। অপশন বি। 2 to the power n minus 1 to the n plus 1 equal to 3 to 0, তবে n এর মান কত? 2 to the power n minus 1 n minus 1 plus 2 to the power n plus 1 is equal to 3 to 0। তাহলে এটাকে দেখো আমরা সূচকের নিয়ম অনুযায়ী কিভাবে লিখতে পারি, 2 to the power n into 2 to the power minus 1, পরেরটাকে লিখতে পারি 2 to the power n into 2 to the power 1 equal to 3 to 0, 2 to the power n, কারণ কি দেখো সূচকের নিয়ম অনুযায়ী কি হয়, a to the power m into a to the power n, যদি বেসটা সমান থাকে তাকে গুণ করতে গেলে মাথার মধ্যে থাকবে সেটাকে পাওয়ার বলা হয়, তাদেরকে যোগ করতে হয়, এই নিয়মে বললাম। তার মানে এমন থাকলে পরে আমি এভাবে ভাঙতে পারি, এই হলো লজিক। তাহলে এখান থেকে কি কমন গেল, 2 to the power n কমন গেল, তাহলে পড়ে থাকলো কি 2 to the power minus 1, তাকে আমরা লিখতে পারি 1/2, আর এখানে পড়ে থাকলো 2 equal to 3 to 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, যোগ করে ক্যালকুলেশন করে দাও, 2 দোকানে 4 একে কত 5/2 equal to 3 to 0, 5 দিয়ে কাটাকাটি 5 6 30, 2 4 5 20, তাই 2 to the power n, তাই 2 to the power 5 মানে জানি আমরা 32, তাই 2 6 মানে 64, আর এখানে 2 রয়েছে কোনাকুনি গুণ, তাই 2 to the power 1, তাহলে 2 to the power 7। এই সুযোগের নিয়মে মাথাটা যোগ হয়ে যাবে, তাহলে 2 2 আউট হয়ে গেল, বেশ সমান, তাহলে n এর মান কত দাঁড়াবে 7। অপশন ডি। একটি কাজ এ ও বি একসঙ্গে 8 দিনে, বি ও সি 12 দিনে, এ ও বি একসঙ্গে 6 দিনে করে, তাহলে এ ও সি কাজটি একসঙ্গে করলে কত দিনে, তাহলে এ প্লাস বি কাজটি করে কত দিনে 8 দিনে, বি প্লাস সি কাজটি করে কত দিনে 12 দিনে, তিনজনে একসাথে এ বি আর সি মিলে কাজটি করে হলো 6 দিনে। এখান থেকে টোটাল ইউনিট কাজটা আমরা বের করে নিই, তাহলে সেটা কত হয় 24 হয়। এখান থেকে প্রত্যেকের এফিসিয়েন্সি আমরা বের করব, তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত হবে 24/8, তার মানে 3 8 24, যেহেতু টোটাল ইউনিট কাজকে টাইম দিয়ে ভাগ করলে আমরা কি পাই এফিসিয়েন্সি পাই। একই রকম ভাবে 12 দোকানে 24, 4 6 24 গেল। তারপরে কি বলছে, এখান থেকে এ ও সি একসঙ্গে কতদিনে কাজ করতে, মানে এর এফিসিয়েন্সি আর সি এর এফিসিয়েন্সি আমাদের দরকার, তাহলেই আমরা অঙ্ক করতে পারবো, এটাই হলো আমাদের টার্গেট। তাহলে এখানে দেখো আমরা জানি এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হলো 4, আর এখানে এ প্লাস বি আর বি প্লাস সি এর এফিসিয়েন্সি 3 আর 2 করে রয়েছে, তার মানে এই দুটোকে আমরা যোগ করে দেবো। তাহলে যোগ করলে কি পাবো, এ প্লাস 2b প্লাস সি, যোগ করে দিলাম, তাহলে এই পাশেও আমাকে যোগ করতে হবে দুটো, 3 আর 2 কত 5, তার থেকে আমরা কি করব a প্লাস বি প্লাস সি কে বিয়োগ করবো, তাহলে a প্লাস 2b প্লাস সি থেকে যদি a প্লাস বি প্লাস সি কে বিয়োগ করি তাহলে কি হবে, সব কাটাকাটি যাবে, তাহলে দুইটা বি থেকে একটা বি বিয়োগ করলে বি পড়ে থাকবে, এই হলো লজিক। তার মানে 5 এর থেকে 4 বিয়োগ, তাহলে বি এর মান তাহলে কত দাঁড়াবে 1। বি এর এফিসিয়েন্সি তো আমরা পেয়ে গেলাম, কিন্তু আমাদের দরকার a প্লাস কি সি এর কি এফিসিয়েন্সি আমাকে বের করতে হবে। আবার দেখো আমাদের দরকার কি, দেখো a প্লাস বি এর এফিসিয়েন্সি আমরা জানি 3, আর বি এর এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে এখান থেকে আমি বলতে পারি এর এফিসিয়েন্সি কত 2। ক্লিয়ার? এ পে যোগ করো 2 একে 3 মিলে গেল। আবার বি প্লাস সি এর এফিসিয়েন্সি 2, আবার বি এর এফিসিয়েন্সি 1, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে 2 এর থেকে 1 বিয়োগ, তার মানে হবে 1। তাহলে আমাদের দরকার কি এ আর সি, তাহলে এ আর সি এর এফিসিয়েন্সি টোটাল কত 2 একে 3, এখন এ আর সি টাইম লাগবে প্লাস সি টাইম মানে টোটাল ইউনিট কাজ কত 24, তাকে এ প্লাস সি এফিসিয়েন্সি দিয়ে ভাগ। এইগুলো ধীরে ধীরে বুঝিয়ে দিয়ে করলাম, এটা তোমরা কি মাইন্ডও কি ক্যালকুলেশন করতে পারো। অপশন সি।
একটি যাত্রাপথে একটি গাড়ি 70 কিলোমিটার পার আওয়ার গতিতে শুরু করে যাত্রা এবং প্রতি 2 ঘন্টার অন্তর গতিবেগে 10 কিলোমিটার পার আওয়ার করে বৃদ্ধি পায়। 345 কিলোমিটার এই যাত্রাপথ কত ঘন্টায় অতিক্রম করবে তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে একটি গাড়ির ইনিশিয়াল গতিবেগ কত ছিল? 70 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রথম 2 ঘন্টায় ফার্স্ট 2 আওয়ারে নিশ্চয়ই কোনো ডিস্টেন্স যাবে, তাহলে গাড়ির গতিবেগ যদি 70 কিলোমিটার আওয়ার হয় আর টাইম যদি 2 ঘন্টায় কতটা দূরত্ব যাবে গুণ করলেই হবে। 70 দোকানে কত? 140, এত কিলোমিটার গেল প্রথম 2 ঘন্টায় গেল। তারপরে কি বলছে? 2 ঘন্টা অন্তর অন্তর, প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর গতিবেগ কত হবে? 10 কিলোমিটার করে বাড়বে। তাহলে নেক্সট 2 ঘন্টায় তাহলে তার গতিবেগ কত হবে? পরবর্তী 2 ঘন্টায় তাহলে গতিবেগ 10 বেড়ে যাবে। তাহলে 70 আর 10 যোগ করলে কত হবে? 80। তাহলে 80 কে 2 দিয়ে গুণ করে দাও। 80 দোকানে কত? 160। টোটাল কতটা গেল আলটিমেটলি 4 ঘন্টায়? দেখি 0 0 14 6 কত? 20 2 একে 3 300। তার মানে 4 ঘন্টায় সে অলরেডি গেল 300, কিন্তু তাকে যেতে হবে কত? 335 কিলোমিটার। আরো 45 কিলোমিটার বাকি রয়েছে, তাহলে 4 ঘন্টা তো লাগবেই, প্লাস একরো 45 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে। তাহলে নেক্সট ক্ষেত্রে কি হবে? গতিবেগ আবারও 10 বাড়বে। তার মানে কত ছিল এটাতে? 80। আর তারপর এখানে গতিবেগ কত নিয়ে কাজ করছে? 80। তারপরটা তাহলে আরো 10 বাড়বে, তাহলে কত হবে? 90। তার মানে 90 দিয়ে ভাগ করতে হবে। এই যে এটা হবে আমাদের 45 কে 45, 45 দোকানে 90। যে 4 ঘন্টা প্লাস আরো হাফ ঘন্টা মানে হলো 30 মিনিট হবে সঠিক উত্তর। অপশন সি। পরেরটা একটা সিম্পলিফিকেশন অঙ্ক দেওয়া রয়েছে, করতে হবে। তাহলে উপরে কি রয়েছে? 1/3 আর এখানে কত? 3/4। ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা করে দিই। 3 5 কত? 15। তাহলে 5 দিয়ে 3 5 15, 3 দোকানে 6, 3 5 15 1। তাহলে 3 অক্ষে 3 আর 2 কত? 5। এর কাজ আগে করতে হয় 5 বদমাশ নিয়ম অনুযায়ী। 3 অক্ষে 3 আর 2 কত? 5/3 গুণন 3/4 বিয়োগ 1/4 গুণন 4/5। এখানে কাটাকাটি গেল আর এটা কাটাকাটি গেল। তাহলে উপরে আমাদের কি পড়ে রইল? 1/3। এটা কাটাকাটি গেল 3/5। তারপরে 1/3 প্লাস 1/20। আর নিচে কি পড়ে রইল? 5/4 প্লাস মাইনাস 1/3। এটা 3/4 গুণেছে, ঠিক আছে, মাইনাস 1/5। এখন ক্যালকুলেশন করে দাও। 20 আর 3 রসগো করলে 60। 3 20 60, 20 আর 20 3 23 গেল। তারপরে কত? 4 5 কত? 20, 4 5 20, 5 5 25 মাইনাস 4। তাহলে কত হবে এটা ক্যালকুলেশন করলে? 21। তাহলে 23/60 আর নিচেরটা জানি ভাগ হলে গুণ দিয়ে উল্টে যায়, তাহলে 20 কত? 21। ঠিক আছে, তার মানে 3 20 21। তাহলে 23/63 হবে আমাদের সঠিক উত্তর। অপশন বি। দুটি ট্রেন বিপরীত দিকে 34 কিলোমিটার ও 35 কিলোমিটার গতিতে ভ্রমণ করে ধীর গতিতে ট্রেনে বসে থাকা একজন ব্যক্তিকে 8 সেকেন্ডে দ্রুত গতির ট্রেনকে কত অতিক্রম করবে, তবে দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্য কত আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো কোন দিকে যাচ্ছে? বিপরীত দিকে। রিলেটিভ স্পিডে একের দিকে গেলে বিয়োগ আর বিপরীতে গেলে যোগ, তাহলে যোগ করতে হবে। 5 4 5 6 5 কত? 11, 4 3 7 একে 8, 81 কিলোমিটার পার আওয়ার। একে মিটার পার সেকেন্ডে আমরা নিয়ে আসি, যেহেতু মিটার পার সেকেন্ডে আনতে হবে। তাহলে 5 কত? 18 দিয়ে কি গুণ আর কত? 8 সেকেন্ড। এটাই তো আমার ট্রেনের দৈর্ঘ্য বেরোবে। তাহলে কাটাকাটি করে দাও। তাহলে এটা কত ছিল? আচ্ছা 81 হবে। 81 9 নং 81, 9 দোকানে 18, 2 দিয়ে 4, 5 নং 4 5 20 ইন্টু 9, 180 হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ। নেক্সট একটা সিম্পলিফিকেশন টাইপের অঙ্ক। তাহলে প্রথম ইকুয়েশনে কি দেওয়া রয়েছে? 547.527। নিচে ডিভাইডেশন 0.0082, যার মান দেওয়া রয়েছে x। এখান থেকে আমি এর মান আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে সবচেয়ে ফার্স্ট কাজ আমরা কি করি? শূন্যগুলো উঠাতে পারি, 1 নম্বর কাজ। তাহলে শূন্য যদি উঠাই তাহলে কি বেরাবে? তাহলে 547.527। তাহলে নিচে আসবে কত? দশমিকের জন্য একটা 1 আর 3টা শূন্য। আর এখানে কি রয়েছে? 82। আর নিচে কত? দশমিকের জন্য একটা 4টা শূন্য। এটা নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে, একটা 1 আর 4টা শূন্য।
ক্লিয়ার, ইকুয়াল টু এক্স। তাহলে এটা কাটা, তাহলে আমার দরকার কি 547,527/8 মান। তার মানে কি এই 10টাকে নিচে পাঠিয়ে দিলেই হবে, তাহলে x/10 হবে আমাদের সঠিক উত্তর। 900 গ্রাম প্যাকেটে 16 প্যাকেটে লবণের দাম 28 টাকা, তাহলে 1 কেজি প্যাকেটে 27 প্যাকেটের লবণের দাম মূল্য কত আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে প্যাকেটের কোয়ান্টিটি কত, 900 গ্রাম, টোটাল প্যাকেট কত 16টা, আর প্রাইস কত 28 টাকা। এখন 1 কেজি প্যাকেট, 1 কেজি মানে আমি লিখতে পারি 1000 গ্রাম, 27টি প্যাকেটে মূল্য কত, এই হলো অঙ্ক। তাহলে আমাকে প্রাইস বের করতে বলছে। আর দেখো কোয়ান্টিটির সঙ্গে 900 গ্রামে কি সম্পর্ক, সরল, দাম মান বেশি হলে পরে ওয়েট বেশি হলে দাম বেশি হবে, ওয়েট কম হলে দাম কম হবে, সরল সম্পর্ক। পরেরটার সঙ্গে কি টোটাল প্যাকেটের সঙ্গে তার প্রাইসের সরল সম্পর্ক, তাহলে সরল সম্পর্ক দুটো, এই নিয়ে কি অঙ্ক করতে হবে। 28 ইন্টু সরল সম্পর্ক হলে কি হবে, শর্টকাটে করার জন্য আমরা কি দেবে, সরল সম্পর্ক ব্যস্ত হলে যা থাকে তাই, আর সরলে কি হবে উল্টে যাবে, মানে 1000 টাকা তোমাকে উপরে দিতে হবে আর 900 হলো নিচে। আর পরেরটাও তাই, 27 আর এখানে কত 16। তাহলে এই শূন্য কাটবো 9 দিয়ে, 3 9 27 গেল। তারপরে দেখো 2 দিয়ে কাটাকাটি করো, 5 দোকানে 10, 2 দিয়ে কত 8 দোকানে 16, আবার দেখো 2 দিয়ে যায় 14 দোকানে 28, 2 দিয়ে 4 দোকানে 8, 2 দিয়ে 7, এটা কত 2, 5 7 3 5 15, 7 পূরণ কত 105/2, ক্যালকুলেশন করলে কত হবে 52.50। অপশন সি। তিনটি পরস্পর মৌলিক সংখ্যা যার প্রথম দুটির গুণফল 551 এবং শেষ দুটির গুণফল 1073 দেবে, সংখ্যা তিনটির যোগফল আমাকে নির্ণয় করতে বলছে। তো তিনটি পরস্পর মৌলিক সংখ্যা মানে কি, যাদের গসও বলে তো 1 অ্যান্সার বেরা, সেটা হলো পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এ বি সি তিনটা আমি ধরলাম পরস্পর মৌলিক, তার মানে কি তাদের গুণফল রয়েছে প্রথম দুটির গুণফল, তার মানে এ ইন্টু বি 551, আবার শেষ দুটির গুণফল তাহলে দেওয়া রয়েছে বি ইন্টু সি 1073। আর যেহেতু এরা মৌলিক সংখ্যা, তাই এখান থেকে আমি যদি বি এর মান বের করে দিলে কি করতে হবে, তার মানে এই দুটোর মধ্যে কি করতে হবে, বি গসাগু মানে কি দুটোর মধ্যে কমনটা বের করা, এখানে কমনটাই আমাকে বের করতে হবে। তার মানে আমি কি করতে হবে, এই দুটোর গসাগু করতে হবে। গসাগু মানে দুটোর মধ্যে কমন যেটা, তার মানে এদের গসাগু করবো আমরা। গসাগু করলে কি বি এর মানটা বেরোবে, আগে বি এর মানটা বের করে নিলে অটোমেটিক ভাবে এ আর সি এর মান বের করতে পারবে, সেটা দিয়ে অঙ্ক হবে। তাহলে 551 আর এখানে কত দেওয়া রয়েছে 1073, আমরা একবার দিয়ে দাও 551 আর 2 বললে কত হয়, 2 দিয়ে গুণ করলে 2 অক্ষে 2, 5 দোকানে 10, 5 দোকানে 10 একে 11, 2 অক্ষে 2, 5 দোকানে 11 বেশি হয়ে যায়, একবারই যাবে 551। তাহলে 3 এর থেকে 1 বিয়োগ করলে 2, 7 থেকে 5 বিয়োগ করলে কত 2, 10 এর থেকে 5 বিয়োগ করলে 5, তাহলে এখানে 551। পরেরটাও একবার যাবে, তাহলে 5 2 2, 9 5 2 29, 5 2 2, 29 কে 29, 12 থেকে 9 গেলে 3, 5 থেকে 2 গেলে 3, 2 8 9 72, 8 দিয়ে মিলবে 3 3 2। তাহলে এই সেট কত আসলো আমাদের 29, তাহলে বলতে পারি আমরা বি এর ভ্যালু 29। ক্লিয়ার, আমাদের দরকার কি এখন এর ভ্যালু বের করা আর সি এর ভ্যালু বের করা, তাহলে ভাগ করে দিলেই হবে। তাহলে এর ভ্যালু কত হবে 551 হলো যেহেতু দুটোর গুণফল, তার মধ্যে একটা সংখ্যা আমরা জানি 29, তাহলে অপরটা কত ভাগ করলেই হবে 29। তাহলে 29 কে কত 29 1 হবে, তাহলে 7 নং 63, 8 নং 72, 9 নং কত 81, 29 কে 29 55, 9 থেকে 9 গেলে 6, 5 থেকে 3 বিয়োগ করলে 1, 161 29, 9 নং 21 এর 1, 9 18 কত 16 মিলে গেল, তাহলে 19 হবে। তাহলে এর মান গেল। এখন এখান থেকে আমরা বি এর মান বের করেছি, এবার সি এর মানটা বের করতে তাহলেই হবে। সি এর মান কি দেখো বি ইন্টু সি গুণ করবো, যাকে গুণ করলে কত হয় 1073, তাহলে এখান থেকে ভাগ করবো কত দিয়ে বি দিয়ে, তাহলে সি এর মান বের করবো। দুটো সংখ্যার গুণফল কি বি আর সি এর গুণফল 1073, তার থেকে যদি একটা সংখ্যা আমি জানি তাহলে অপর সংখ্যাটা বের করতে ভাগ করতে হবে যেহেতু, তাহলে কত হবে সেটা 29 দিয়ে ভাগ, এই
29 দোকানে কত 58 হয়, 3 19 কত 3 নং 27 7, 3 দোকানে 6 2 8, 3 বারই যাবে, 4 দিয়ে বেশি হয়ে যায়, তাহলে এটা হলো 3 আর 7, তাই এটা হলো 37। এখন বলছে এই তিনটা সংখ্যার সাম কত, যোগফল কত, তাহলে a প্লাস বি প্লাস সি, তাহলে কত a কত আমাদের 19, b কত 29 আর c কত 37। 9 7 16 9 কত 25 এর 5, 3 2 5 6 কে 8, তাহলে 85 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে, √24 ইকুয়াল টু এত, তাহলে √8/√3 এর মান কত হবে। তাহলে দেখো যখন এই টাইপের অঙ্ক দিয়ে তোমাদের স্প্লিট করতে হবে, ভাঙতে হবে, যার মান দেওয়া রয়েছে কত 4.899, তাহলে 24 কে আমি লিখতে পারি √8 ইন্টু √3 ইকুয়াল টু তাহলে কত 4.899। আমাকে কি আনতে হবে √8/√3, তাহলে উভয় পাশে আমরা কি করব √3 ইন্টু √3 দিয়ে ভাগ করে দেব, এই পাশেও এই পাশে, তাহলে কি হবে এই যে √3 কাটাকাটি যাবে আর পড়ে থাকবে কত √8/√3, এটাই তো আমাদের মান বের করা জরুরি, তাই জন্যই ভাগ করলাম। তাহলে এখন দেখো 4.899 আর √3 গুণ করলে আমরা জানি 3 হয়, এখন ভাগ করে দাও, 3 অক্ষে 3, 4 3 গেলে 1 6, 3 3 9, 3 3 9, তাহলে 1.633 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। আজকে ক্লাসে 24 খানাই অঙ্ক ছিল, আর আমি প্রত্যেকটা অঙ্ক ডিটেলস আলোচনা করলাম। যদি তোমাদের কোনো অঙ্কে ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করো, যাতে সকলেই এই ক্লাসগুলি দেখে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।